খবরের ডুগডুগি। খবরের ডুগডুগিতে রয়েছে আজকের সব থেকে বড় খবর। প্রথমেই যে শব্দটা আমরা বের করব সেটা হচ্ছে সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই নিয়েই আজকের ভিডিও। আপনাদেরকে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের যে যুক্তি থাকছে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আপনারা তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসে 2011 সালে, তারপর থেকে রাজ্য জুড়ে ব্যানারে ফেস্টুনে চারিদিকে একেবারে ভরপুর, এবং তার নিচে ছোট্ট করে, কখনো মাঝারি করে, কখনো আবার বড় করে লেখা সততার প্রতীক। কিন্তু প্রশ্ন হচ্ছে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী, তিনি আগেই বলেছেন যাদের চাকরি গেছে, অর্থাৎ চাকরি নাকি কেউ খাচ্ছে, কোনো আইনজীবী খাচ্ছে, কোনো বিচারপতি খাচ্ছে, যাই হোক বিষয়টা পরিষ্কার। চাকরি খাচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, চাকরি খাচ্ছে ফিরদৌস শামীম, চাকরি খাচ্ছে বিক্রম ব্যানার্জি, বিক্রম বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ চাকরি খাচ্ছে বামপন্থী আইনজীবীরা। তারা মামলার পর মামলা করে যাচ্ছেন এবং তাদের নাকি সেটাই পেশা। তারা চাকরি দিতে দিচ্ছে না, সরকারের প্রচুর চাকরি, ডবল চাকরি, কিন্তু দিতে দিচ্ছে না। এবং যাদের চাকরি গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের তিনি ভাতা দিতে চাইছেন, অনুদান দিতে চাইছেন, এবং সেই অনুদান কম নয়, মাসিক 20,000 25,000 করে। সেই টাকা কার? সেই টাকা নিশ্চয়ই কারো পৈতৃক নয়, সেই টাকা কারো ব্যাংকে রাখা নয়, সেই টাকা উত্তরাধিকার সূত্রে নয়, সেই টাকা বাপতি সম্পত্তি বিক্রি করে নয়, সেই টাকা আপনার টাকা, সেই টাকা জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, সরকারি টাকা। এবং সেই টাকায় তিনি কি করবেন? যারা অযোগ্য, যাদের চাকরিটা গেছে, তারা নাকি সদ্য বিবাহ করেছে, তারা নাকি লোন নিয়ে বাড়ি বানিয়েছেন, তারা খুব আমোদ ফুর্তি করেছেন, তারা পার্কে গেছেন, তারা বাইরের রাজ্যে বেড়াতে গেছেন, কেউ গেছেন তীর্থ করতে, কারো বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা। অবশ্যই আমরা এই জায়গাটাই সহমত, কিন্তু প্রশ্ন হচ্ছে চাকরিটা আদায় হয়েছে কিভাবে? প্রশ্ন হচ্ছে যারা যোগ্য তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সব মন্তব্য সঠিক, কিন্তু যারা অযোগ্য তাদের বেলায় কি মুখ্যমন্ত্রীর যুক্তি আদৌ সঠিক? যেখানে সুপ্রিম কোর্ট বলছে, দেশের সর্বোচ্চ আদালত বলছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর প্যানেলে, এসএসসির 2016 সালের প্যানেলে প্রচুর দুর্নীতি হয়েছে। র্যাঙ্কিং জাম্প থেকে শুরু করে, ওএমআর কারচুপি থেকে শুরু করে, সাদা খাতাই চাকরি থেকে শুরু করে একাধিক ভাগে বিভক্ত অযোগ্যদের লিস্ট আপনারা দেখেছেন। এবং সেই চাকরি স্বয়ং এসএসসি লিস্ট বানিয়েছেন, ইতিমধ্যে ডিআই অফিসে পৌঁছে গেছে সেই লিস্ট, যোগ্য অযোগ্যের লিস্ট। যোগ্য যারা, তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাবেন, বেতন বা ভাতা পাবেন বা অনুদান পাবেন, যাই পাবেন। কিন্তু প্রশ্ন, যারা অযোগ্য তারা কিন্তু আর স্কুলে যেতে পারবেন না, তাদের বেতন দেবে না সরকার। কিন্তু এই পরিপ্রেক্ষিত রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী বলছেন প্রত্যেককেই 20,000 25,000 টাকা তিনি অনুদান দেবেন, এবং সেই অনুদান বৈধ, সেই অনুদান অবৈধ নাকি বৈধ? আইনজীবীদের একাংশ বলছেন যে ভাতা নিলে যেতে হবে জেলে, কারণ সেই টাকা সরকারের টাকা, সেই টাকার হিসেব দিতে হবে, এবং অযোগ্যদের যদি ভাতা দেওয়া হয় তাহলে সেই টাকার বৈধ হিসেব হবে। তো একই সঙ্গে প্রশ্ন উঠছে, সংবিধান কি বলছে, দেশের আইন কি বলছে? সেই টাকা কি দিতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী? সেই টাকা কি নিতে পারে কোনো একজন নাগরিক অযোগ্য, যার চাকরিটা সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে? তবুও অযোগ্যরা বলছেন, শিক্ষাকর্মীরা বলছেন যে শুধু 20 বা 25,000 টাকা নয়, গ্রুপ সির ক্ষেত্রে 25, গ্রুপ ডির ক্ষেত্রে 20, এটা দিলে হবে না, আরও 5 করে বাড়িয়ে দিতে হবে। এবং তারপরেই অনেকের হোঁশ ফিরেছে, তারা বলছেন টাকা নয়, তারা যোগ্য, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, কারণ চাকরি গেছে তার দায় রাজ্য সরকারের, এসএসসির তার দায় চাকরি হারাদের নয়। একই সঙ্গে তারা বলছেন যে তারা যোগ্য, তারা
ভাতা নিতে নয়, তারা তাদের চাকরি ফিরে পেতে তারা কিন্তু প্রতিবাদ করছেন এবং প্রতিবাদ করবেন শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে, প্রতিবাদ করবেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, প্রতিবাদ করবেন নবান্নে। অর্থাৎ প্রতিবাদের ভাষা তাদের দিল্লি পর্যন্ত যেতে প্রস্তুত, কারণ তারা মনে করছেন যে তারা যোগ্য। এখন প্রশ্ন হচ্ছে যে যোগ্য অযোগ্যরা তো শাস্তি পেল, তাদের চাকরি যাচ্ছে, তাদেরকে বেতন ফেরত দিতে হবে 12% সরল সুদে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা দুর্নীতিটা করলো, কারা করলো, কারা করেছে দুর্নীতি? সকলেই জানে, সকলের জানা কারা করেছে দুর্নীতি। সেই সকল মাথাগুলো এখনও কিন্তু অনায়াসে ঘুরে বেড়াচ্ছে আপনার কাছাকাছি অফিসে, দপ্তরে, অনায়াসে সরকারি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই সকল ব্যক্তিদেরকে কেন চিহ্নিতকরণ করা হচ্ছে না? যদি যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীরা হয়, তাহলে যোগ্য অযোগ্য নেতৃত্বরা হবে না কেন? যোগ্য অযোগ্য সরকারি আধিকারিকরা হবে না কেন? যারা চাকরিটা বিক্রি করেছে বা যাদের মাধ্যমে দুর্নীতি হয়েছে, যে সকল আধিকারিক বা কোনো নেতৃত্ব, নেতাকর্মী, মন্ত্রী, এমএলএ, যে কেউ হতে পারে, তারা কেন শাস্তি পাবে না? এই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করেছে অযোগ্যদের মধ্যে, চাকরিহারাদের মধ্যে। আপনারা যদি দেখেন রাজ্য সরকারের যে ঘোষণা, মুখ্যমন্ত্রীর যে ঘোষণা যে তিনি অনুদান দেবেন তাদেরকে, গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের, কিন্তু একই সঙ্গে যদি আপনারা দেখেন রাজ্যে আরও একাধিক দপ্তরের কর্মী রয়েছেন, চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে 20 বছর ধরে চাকরি করছেন, কিন্তু তাদের ভাতা মাত্র 5,000, 7,000, 10,000 টাকা। তাদের নিয়ে মুখ্যমন্ত্রীর কোনো ভাবনা চিন্তা নেই। এবং মুখ্যমন্ত্রীর অনুদান দেওয়াকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। শুধু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে শুধু ভাতা দিলেই হবে না, যাদের চাকরি গেছে, যারা অযোগ্য প্রমাণিত, তাদের বেতন ফেরত দিতে হবে। সেই বেতন ফেরতটাও কিন্তু সরকারকে দিলে ভালো হয়। আবার অনেকের চাকরি রয়েছে 30-35 বছর, আপনি 30-35 বছর ভাতা দিতে পারবেন তো? বন্ধুগণ, একাধিক কটাক্ষ কিন্তু শুরু করে দিয়েছেন বিরোধীরা। আইনজীবীরা বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে চাকরিহারাদের ভাতা দেওয়া বা অনুদান দেওয়া রীতিমতো আদালত অবমাননা। এখন দেখার বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী সততার প্রতীক, যিনি দরদি মনে চাকরিহারাদের, অযোগ্যদের ভাতা দিতে চাইছেন, শেষ পর্যন্ত তিনি ভাতা দিচ্ছেন কি না, নাকি ঘোষণা শুধুমাত্র ঘোষণাই থেকে যাচ্ছেন? কারণ তিনিই বলেন প্রতিশ্রুতি মানে চিটিং। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি যুক্তি? অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনাদের যুক্তি, মতামত রাখবেন। অবশ্যই আমাদের ভালো লাগবে, রাজ্যের মানুষের ভালো লাগবে আপনাদের যুক্তি বা মতামত। ভালো থাকুন।